নমস্কার, খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। এবার আসছি বিস্তারিত খবরে। আমি পদে নেই, তবু আমি আছি। শ্রমিকের উত্থানে বিস্ফোরক দিলীপ, পাল্টা তোপে কুণাল। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হতেই বিজেপির অন্তর্মহলে ফের ভাঙনের সুর। রাজীব গান্ধী মেলা ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট বলেন, আমি কোনো পদে নেই, কর্মীদের মতো কাজ করছি। তবে শ্রমিক সিনিয়র নেতা, নিয়ম মেনেই সব হয়েছে, সবাইকে মানিয়ে নিয়েই চলতে হবে। 26-এর ভোটে শ্রমিক মুখ হয়ে উঠবে কিনা সেই প্রশ্নে তিনি বলেন, উনি এখন আমাদের নেতা এবং বিরোধী দলনেতা, স্বাভাবিকভাবে ওর কথা মতোই চলতে হবে। তবে দিলীপ ঘোষের এই নমনীয় ভাষার পিছনে রয়েছে চাপা ক্ষোভ। কারণ সদ্য বিবাহ এবং মমতার জন্য সৌজন্য সাক্ষাৎ তাকে অনেকটাই দলে কোণঠাসা করেছে। সংঘ তার বিয়েতে আপত্তি জানানো সত্ত্বেও তিনি সেই নির্দেশ মানেননি। তারপর থেকে দলের কর্মসূচি থেকে ক্রমেই দূরে সরেছেন। এর মধ্যেই শোনা যাচ্ছে নরমপন্থী শ্রমিককে সামনে রেখে 2026-এর লড়াইয়ের স্ট্র্যাটেজি সাজাতে চলেছে দিল্লি। আর সেখানেই চক্ষুশূল হয়ে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের রূপকার দিলীপ। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেন, দিলীপ ঘোষ এখন দলের লাইনে ফেরার চেষ্টা করছেন। আগে নিজেই আলাদা হওয়ার কথা বলেছিলেন। নতুন করে দল গঠনের জল্পনাকে অবশ্য উড়িয়ে দিয়েছেন দিলীপ। বলেছেন, দল গঠনের দরকার নেই, আমরা 70 বছর লড়েও দল দাঁড় করিয়েছি। তবুও তার হঠাৎ সক্রিয়তা এবং বারবার ব্যাখ্যা দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা। পুলিশ রাজ মেনে নেব না, সুকান্তর কনভয়ে হামলা, অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা। বিজেপির সভাপতি ডায়মন্ড হারবারে দলের এক জখম কর্মীকে দেখতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযোগ, পুলিশ সুপারের উপস্থিতিতে তার কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়, এমনকি তাকে হেনস্থা করা হলেও পুলিশ নিষ্ক্রিয় থাকে বলে দাবি করেন তিনি। এই ঘটনার জেরে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করে লোকসভা ও রাজ্যসভার স্পিকারকেও চিঠি দেন তিনি। কিন্তু এখানেই থামেননি সুকান্ত। কসবা গণধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও করতে গিয়ে ফের পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি এবং অন্যান্য বিজেপি নেতারা। তার এই দুটি ঘটনায় পুলিশের বিরুদ্ধে অত্যাধিক সক্রিয়তা এবং মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। মামলা দায়েরের পর ক্ষুব্ধ সুকান্ত বলেন, বারবার আমার গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে, বেআইনিভাবে গ্রেপ্তার করে ভয় দেখানো হচ্ছে। পুলিশ শাসক দলের যন্ত্রে পরিণত হয়েছে, তাই সুবিচারের আশায় আদালতের শরণ নিয়েছি। রাজনৈতিক মহলের মতে লোকসভার ভোটে ভরাডুবির পর রাজ্য প্রশাসনের প্রতি কেন্দ্রীয় নেতাদের এই সরাসরি আক্রমণ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াইয়ে নতুন মোড় আনতে পারে। তৃণমূল এখন তৃণমূলেরই প্রতিপক্ষ। দক্ষিণ 24 পরগনার বল্লায় স্বনির্ভর গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো শাসক দলের তীব্র গোষ্ঠীকন্দল। এক পক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে অপর পক্ষের ক্ষোভ, কটাক্ষ, এমনকি ধাক্কাধাক্কি পর্যন্ত ঘটেছে বলে অভিযোগ। রাজ্য জুড়ে যখন পঞ্চায়েত এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করে মহিলাদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার চেষ্টা করছে তৃণমূল, তখনই এই অন্তর্কলহ বিরাট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দলের জন্য। সূত্রের খবর, তৃণমূলের স্থানীয় নেতারা গোষ্ঠী নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া হয়ে পড়েন। একাংশের অভিযোগ, তাদের প্রার্থীদের মনোনয়ন জমা দিতেই বাধা দেওয়া হয়েছে, এমনকি নির্বাচনী কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ মোতায়েন করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে লোকসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা তৃণমূল ভালো ফল করলেও নিচু তলার নেতৃত্বে দীর্ঘদিনের দমন পীড়ন এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই দলের ভিত ভাঙতে শুরু করেছে। বল্লার ঘটনায় তার জলজ্যান্ত প্রমাণ। শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকট হলে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের মন জয়ের কৌশলই তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মত রাজনৈতিক মহলে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশই পশ্চিমবঙ্গের দিকে সরছে, তবে দক্ষিণবঙ্গে জারি থাকবে বৃষ্টি, কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা কমবে। উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত এমনটাই থাকবে আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র এবং শনিবারও ভারী বৃষ্টি অব্যাহত থাকবে জেলাগুলিতে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে, তবে বুধবারও দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। হাসপাতালে কৌস্তবের তাণ্ডব, চিকিৎসকদের হুমকি, মুখ্য সচিবের কাছে অভিযোগ। ডক্টরস ডে রাতে হাসপাতালে বিজেপির নেতা কৌস্তব বাগচির দাদাগিরি ঘিরে তীব্র চাঞ্চল্য। সোমবার রাত্রে ব্যারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে
চিকিৎসকদের উদ্দেশ্যে আঙুল তুলে হুমকি এবং শাসানোর ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ঘটনায় শোরগোল রাজনৈতিক এবং চিকিৎসক মহলে। প্রতিবাদে ডক্টরস ফোরামের পক্ষ থেকে মুখ্য সচিবকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বুধবার মোহনপুর থানায় হাসপাতাল কর্তৃপক্ষ কৌস্তবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার সূত্রপাত বিজেপি কর্মী কার্তিক দাসের বাবা দীনেশ দাসের মৃত্যুকে ঘিরে। পরিবারের দাবি, রোগীর জরুরি চিকিৎসার বদলে প্যাকেজ সংক্রান্ত দর কষাকষিতে ব্যস্ত ছিল হাসপাতাল। এমনকি অক্সিজেন মাস্ক খুলে দেওয়ার পরেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যার মাঝে হাজির হন বিজেপি নেতা কৌস্তব বাগচি। চিকিৎসকদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। যদিও তার দাবি, আমি ছিলাম বলেই হাসপাতাল ভাঙচুর হয়নি, চিকিৎসকদের মারধরও হয়নি। হ্যাঁ, গলা তুলেছি, কিন্তু আমি অনুতপ্ত নই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে রোগী আগেই কার্ডিয়াক অ্যাটাক হয়েছিল, তবে ফের অ্যাটাকেই মৃত্যু। চিকিৎসক গাফিলতির অভিযোগ খতিয়ে দেখছে। তবে রাজনৈতিক চাপ এবং হাসপাতালের নিরাপত্তা প্রশ্নে উঠে এসেছে বড় প্রশ্নচিহ্ন। ইডি অফিসার সেজে 1.5 কোটি টাকা আদায়ের অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী শেখ জিন্না আলীর বিরুদ্ধে। বড়সড় অভিযোগ চালালো ইডি। বুধবার সকালেই পূর্ব বর্ধমানের রায়নার খ্যামতা গ্রামে জিন্নার প্রসাদ পম বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দিল্লি থেকে আসা বিশেষ দল একযোগে কলকাতা সহ রাজ্যের 6টি স্থানে তল্লাশি চালায়। বাজেয়াপ্ত হয় একাধিক নথি এবং বিলাসবহুল গাড়ি। অভিযোগ, নিজেকে ইডি অফিসার এবং ন্যাশনাল অ্যান্টি ট্র্যাপিং কমিটির চেয়ারম্যান পরিচয় দিয়ে এক বালি ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা আদায় করেছিলেন জিন্নার আলী। হুমকি দিয়েও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বাধ্য করানোর চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের দাবি, কুড়ে ঘর থেকে রাতারাতি কোটিপতি হয়েছেন জিন্নার আলী। শাসক দলের একসঙ্গে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবিও ভাইরাল। মন্ত্রী মলয় ঘটক থেকে শুরু করে একাধিক বিধায়ককে দেখা যাচ্ছে তার সঙ্গে। বিজেপি এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্রের বক্তব্য, জিন্নার আলীরা তৃণমূলের সম্পদ ভোটে ফান্ডিং করে, আর তারাই রাজনীতির আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়। তৃণমূল যদিও অভিযোগ উড়িয়ে বলেছে ছবি থাকলেই সম্পর্ক প্রমাণ হয় না, তবু ইডির অভিযানে ফের তৃণমূলের দুর্নীতির যোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। উল্টো রথেও রাজ্যে এয়ার অ্যাম্বুলেন্স, ভক্তদের জন্য স্ট্যান্ড বাই হেলিকপ্টার। নজিরবিহীন প্রস্তুতি নবান্নের। রথের মতো এবার উল্টো রথেও থাকবে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের ফিরতি যাত্রা ঘিরে ভক্তদের নিরাপত্তা এবং চিকিৎসার বিষয় মাথায় রেখে রাজ্য সরকার প্রস্তুত রেখেছে হেলিকপ্টার। নবান্ন সূত্রের খবর, 5ই জুলাই উল্টো রথের দিন যে কোনো জরুরি অবস্থা মোকাবিলায় এক বিশেষ হেলিকপ্টার স্ট্যান্ড বাই রাখা হবে, যাতে প্রয়োজন পড়লেই অসুস্থ ভক্তদের দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যায়। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আগের অভিজ্ঞতা। দীঘার রথযাত্রার সময় ভক্ত সমাগম ছিল বিপুল। তখনও গঙ্গাসাগরের ধাঁচে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। এবারও সেই পথেই হাঁটল রাজ্য সরকার। 4 জুলাই দুপুর থেকে হেলিকপ্টার প্রস্তুত থাকবে বলে সংশ্লিষ্ট সংস্থাকে ইতিমধ্যেই জানানো হয়েছে। উল্লেখ্য, গঙ্গাসাগর মেলার ভিড়ে অতীতে একাধিক ভক্ত অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা কার্যকর হয়েছিল। এবার উল্টো রথ, শ্রাবণী মেলা এবং মহরমকে ঘিরে রাজ্যের একগুচ্ছ প্রস্তুতির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাজ্য সরকারের এই উদ্যোগ ভক্তদের মধ্যে স্বস্তি দিলেও রাজনৈতিক মহলের মতে এক অভূতপূর্ব নজির। ধর্মীয় অনুষ্ঠানে স্বাস্থ্য পরিষেবা এমনই গতিশীল প্রস্তুতি রাজ্যে বিরল। সীমান্তে গুলির লড়াই, বিএসএফ এর গুলিতে মৃত বাংলাদেশি পাচারকারী। নদিয়ার গেদে সীমান্তে চাঞ্চল্যকর। নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তে গভীর রাতে উত্তপ্ত গুলির লড়াই। পাচারের উদ্দেশ্যে অনুপ্রবেশকারী এক বাংলাদেশি যুবক বিএসএফ এর গুলিতে নিহত হন বলে জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে 32 নম্বর ব্যাটালিয়নের অধীনে গেদে হালদারপাড়া বিওপি এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত্রে টহলদারি চালানোর সময় জওয়ানরা সীমান্তে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। কয়েকজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে দাবি। জওয়ানরা তাদের বাধা দিতে গেলে পাচারকারীরা গুলি চালাতে শুরু করে। প্রথমে কিছুটা পিছু হটলেও পরে জওয়ানরা পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত পাচারকারীরা পালিয়ে যায়। পরদিন সকালে তল্লাশিতে একটি গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে বিএসএফ। মৃত যুবকের পরিচয় এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং পাচারকারী বলেই মনে করা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। বিএসএফ সূত্রে খবর, আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারে। সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। ক্রমবর্ধমান অনুপ্রবেশ এবং পাচার রুখতে বিএসএফ এর সক্রিয় পদক্ষেপ ফের আলোচনায় উঠে এলো এই ঘটনায়। গঙ্গা স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু এক মাছ ব্যবসায়ীর। এই ঘটনার পরেই বুধবার সুরকি ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে মাহেশের সুরকির ঘাটে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার রাত্রে মাহেশের সুরকি ঘাটে স্নান করতে জানলো বুড়ো নামের এক স্থানীয় মাছ ব্যবসায়ী। গঙ্গায় নেমে জলে তলিয়ে যান তিনি।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসেন শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার। এসিপি শুভঙ্কর বিশ্বাস আসেন শ্রীরামপুর এবং রিষ্টা পুরসভার দুই পুরপ্রধান গিরিধারী সাহা এবং বিজয় সাগর মিশ্র। প্রতিনিধি দল ঘাট এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের পর শ্রীরামপুরের এসডিও শম্ভুদীপ সরকার জানান, সাময়িকভাবে সুরকি ঘাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই ঘাটে এখন থেকে কেউ স্নান করতে বা অন্য কোনো কাজ করতে পারবেন না। উল্লেখ্য, গত 3 মাসে এই ঘাটে স্নান করতে এসে তলিয়ে মৃত্যু হয়েছে 4 জনের। বারবার এমন দুর্ঘটনা প্রকাশ্যে প্রশাসনের পক্ষ থেকে এই ঘাট প্রাথমিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 23 বছর পর ফের ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা, বাংলা কমিশনের নজরে আপত্তিতে তৃণমূল। 23 বছর পর ফের পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী আগস্ট মাস থেকেই এই কাজ শুরু হতে পারে। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যকে। বিহারে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর বাংলায় তা চালুর সিদ্ধান্তর জোর নবান্ন এবং রাজনৈতিক মহলে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথমে অনলাইন আবেদন নেওয়া হবে, তারপর বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। যেখানে ভুয়ো ভোটারের হদিশ মিলবে, দায়ীদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করা হবে। তবে 2003 সালের তথ্যকে ভিত্তি করে এই সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এই সিদ্ধান্ত ঘিরে তীব্র আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল কমিশনের সদর দপ্তরে গিয়ে জানায়, 2024 সালে ভোটার তালিকাকে ভিত্তি করে ধরা উচিত। তাদের আশঙ্কা, 2003 ভিত্তিক যাচাইয়ের বহু আসনে পড়বে তালিকা থেকে বাদ পড়বে। লোকসভা ভোটের আগেই ভোটার তালিকা নিয়ে এমন পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে চলছে তীব্র চর্চা। বিরোধীরা কমিশনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেও কমিশন বলছে, নিয়ম মেনেই কাজ চলছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।